গুড আফটারনুন স্টুডেন্টস, আমি শরদিন্দু মহাদাস, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টার। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। সো আমরা কতদূর ছিলাম? 113 নম্বর পেজে অবধি করা হয়েছিল, না অবধি না, এই ছকটা অবধি করা হয়েছিল, নিচের একটু পার্ট বাকি আছে, তো আমরা এখান থেকে স্টার্ট করতেছি আজকের পার্টটা। ওকে, তো সবাই 113 নম্বর পেজ সবাই খুলে বসো। তড়িৎ বিশ্লেষণ করতে হলে কি কি চাই দেখো। কি বলেছে? প্রথমে নিশ্চয়ই চাই একটা উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ অথবা গলিত তড়িৎ বিশ্লেষ্য। দেখো আমরা জানি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো মেইনলি কি হয়, আয়নীয় যৌগ হয়। মানে এরা গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় ক্যাটায়ন আর অ্যানায়নে ভেঙে যায়, এবং ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যাওয়ার ফলে কি হচ্ছে, এরা তড়িৎ পরিবহন করতে পারে। ওকে, আর কি লাগবে? একটা ব্যাটারি লাগবে। তার মানে এটা হচ্ছে একটা ডিসি সোর্স, সমপ্রবাহী তড়িৎ কিন্তু এখানে কাজে লাগবে। ঠিক আছে, ডিসি সোর্স লাগবে। আমাদের বাড়িতে যে কারেন্টটা হয় সেটা এসি সোর্স, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট। ডিসি ফর ডাইরেক্ট কারেন্ট। তো মাথায় রাখবা, আমাদের বাড়ি থেকে যদি কারেন্ট নিয়ে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা করতে যাই তাহলে কিন্তু হবে না। তো আলাদা করে একটা ডিসি ব্যাটারি সোর্স কিন্তু আমার লাগবে। ওকে, আর দুটো ধাতুর তার যাদের মধ্যে দিয়ে ব্যাটারি থাকে, ব্যাটারি থেকে তড়িৎ যাবে, এদের বলা হয় তড়িৎদ্বার। তাহলে দুটো ধাতব পাত থাকবে, এদেরকে আমরা তড়িৎদ্বার করে বলবো। তড়িৎদ্বার দুটোকে দ্রবণে ডুবিয়ে তড়িৎ বিশ্লেষণ শুরু করতে হবে। বিদ্যুৎ যাওয়ার জন্য প্লাস্টিকের আস্তরণ দেওয়া তামার তারও চাই। ঠিক আছে, হাতে কলমে পাশের ছবির মতো একটা ছবি করেছে। এখানে কি বলেছে? পাশের ছবির মতো ব্যাটারি সংযোগ করো, সামান্য সালফিউরিক অ্যাসিড মেশানো জলে তড়িৎ বিশ্লেষণ করার জন্য দ্রবণে তড়িৎদ্বার দুটো ডুবাও। এবার দ্রবণে আমরা কি করছি? তড়িৎদ্বার দুটো ডুবাচ্ছি, এবং আমরা যা জানি যে বিশুদ্ধ জল ক্যাটায়ন আর অ্যানায়নে ভাঙবে না, কিন্তু ওর মধ্যে যদি সামান্য সালফিউরিক অ্যাসিড যোগ করা হয় তাহলে কিন্তু সেটা ক্যাটায়ন আর অ্যানায়নে কিন্তু ভেঙে যায়। ওকে, তো সামান্য পরিমাণ ওই জন্য অ্যাসিড বা ক্ষার বাইরে থেকে মিশিয়ে দেওয়া হয় যাতে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা সম্ভব করা যায়। এবার কি বলছে? ব্যাটারি প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড, মানে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদ্বার সেটা অ্যানোড, আর ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারকে ক্যাথোড করে বলা হচ্ছে। এখানে দেখো তোমাদের তড়িৎদ্বার হিসেবে কি ইউজ করা আছে? এখানে পেন্সিলের শীষ কিন্তু গ্রাফাইটের তৈরি। আর গ্রাফাইট হলো হচ্ছে তড়িতে সুপরিবাহী পদার্থ, অধাতু কিন্তু তড়িতে সুপরিবাহী পদার্থ গ্রাফাইট। তাই এটাকে আমরা এখানে কিন্তু তড়িৎদ্বার হিসেবে ইউজ করছি গ্রাফাইটকে। মেইনলি প্র্যাকটিক্যালে মানে কেমিস্ট্রি ল্যাবে কিন্তু যেটা ইউজ করা হয় তড়িৎদ্বার হিসেবে জলের তড়িৎ বিশ্লেষণে সেটা হচ্ছে প্ল্যাটিনাম তড়িৎদ্বার, রাইট? তো মাথায় রাখবা প্ল্যাটিনাম তড়িৎদ্বার বা গ্রাফাইট তড়িৎদ্বার কিন্তু ব্যবহার করা হয়। আমাদের যেহেতু প্ল্যাটিনাম নেই তাই আমরা গ্রাফাইট দিয়ে কিন্তু এক্সপেরিমেন্টটা করছি। একটু পরে দেখতে পাবে যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যেখানে যুক্ত সেখানে বুদবুদ বেরোচ্ছে। এই গ্যাসটি কি? পরীক্ষায় প্রমাণিত হয় এটা হলো হাইড্রোজেন গ্যাস। ওকে, ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারেও আরেকটা গ্যাসের বুদবুদ তৈরি হচ্ছে, এটা হলো অক্সিজেন। তাহলে কি হলো? 2H2O থেকে ভেঙে গিয়ে 2H2 + O2 গ্যাস উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এটা কি করে হলো আমরা একটুখানি দেখে নিই যে কি করে জলের বিশ্লেষণের ফলে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। দেখো, এই গোটা সিস্টেমটাকে বলতেছি আমরা ভোল্টা মিটার করে। ঠিক আছে, ভোল্ট মিটার না, ভোল্টা মিটার করে। ভোল্টা মিটার মানে এই যে পাত্রের মধ্যে কি আছে? দুটা তড়িৎদ্বার আছে। তড়িৎদ্বার মেইনলি কি হয়? পরিবাহী পদার্থ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তড়িৎদ্বার মেইনলি পরিবাহী পদার্থ দিয়ে তৈরি হয়। এখানে একটা ব্যাটারি আমি লাগাই দিলাম, কানেক্ট করে দিলাম। তাহলে এই ব্যাটারি, এটা ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্তটাকে আমরা বলবো অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড। এই যে পাতটা, আর এটা হচ্ছে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, এটা হচ্ছে ক্যাথোড পাত। ঠিক আছে, সো এটা হয়ে গেল তোমার পজিটিভ প্লেট, এটা হয়ে গেল নেগেটিভ প্লেট। ঠিক আছে, এটা তড়িৎ বিশ্লেষণ দ্রবণ হিসাবে এখানে জল ইউজ করা হচ্ছে, রাইট? তাহলে প্রথমে হবে জলের বিয়োজন। তো এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। H2O ভেঙে কি হবে? একটা H+ আয়ন হবে, একটা OH- আয়ন হবে, রাইট? হাইড্রোক্সাইড আয়ন, OH- আয়ন, আর H+ হচ্ছে হাইড্রোজেন ক্যাটায়ন উৎপন্ন হবে, রাইট? এইবার দেখো, এখানে যদি H+ থেকে আমি ধরো প্লাস চিহ্ন দিয়ে দেখাচ্ছি, আর OH- থেকে মাইনাস চিহ্ন দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, H+ মানে কি? ওখানে একটা ইলেকট্রন কম আছে। ওকে, আর OH- মানে একটা ইলেকট্রন বেশি আছে। এবার যে প্লাস আধানটা আছে সেটা ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হবে। প্লাস আধান বলতে H+ আধানটা ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে।
তাই ও কিন্তু ক্যাথোডের দিকে যাবে, গিয়ে কি করবে ওখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে। আর এখানে দেখো ঋণাত্মক আধানগ্রস্ত কণা অর্থাৎ এখানে OH মাইনাস, OH মাইনাস যাবে অ্যানোডের দিকে, দিয়ে কি করবে OH মাইনাসের কাছে ঋণাত্মক আধান একটা বেশি আছে, তো এখানে একটা ইলেকট্রন বর্জন করবে। তাহলে এখানে করতেছে ইলেকট্রন বর্জন, সেই ইলেকট্রনটা মাইনাসটা এরকম করে ঘুরে এখানে আসতেছে, এখানে তাহলে ইলেকট্রনটা চলে আসলো, তখন এই ধনাত্মক আধানটা একটা ইলেকট্রন কম আছে, সেই ধনাত্মক আধানটা ইলেকট্রন গ্রহণ করে এর গায়ে হচ্ছে জমা হলো। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে ধনাত্মক আধান বলতে H প্লাসের কথা বলা হচ্ছে, আর এখানে ঋণাত্মক আধানগ্রস্ত কণা অ্যানায়ন বলতে OH মাইনাসের কথা বলা হচ্ছে। তাহলে OH মাইনাস অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করলো, সেই ইলেকট্রনটা ঘুরে ক্যাথোডে আসলো, আর কি করলো তখন এই যে ইলেকট্রনটা ক্যাথোডে আসলো, সেই ইলেকট্রনটাকে কে গ্রহণ করলো? H প্লাস ক্যাটায়নটা, কারণ H প্লাস মানে ওর মধ্যে একটা ইলেকট্রন কম আছে, সেটা ক্যাথোড থেকে ওই ইলেকট্রনটা গ্রহণ। এইভাবে চক্রাকারে কিন্তু একটা তড়িৎ প্রবাহ কিন্তু চলতে থাকতেছে। ঠিক আছে, তো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ পরিবহনের জন্য দায়ী কে? দ্রবণের মধ্যে দেখতে পাচ্ছ কারা ছোটাছুটি করতেছে? ক্যাটায়ন আর অ্যানায়ন ছোটাছুটি করতেছে। তাই জন্য বলা হয় যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কারা তড়িৎ পরিবহনের জন্য দায়ী? আমরা বলি ক্যাটায়ন আর অ্যানায়ন। ঠিক আছে, তাহলে যথারীতি আমাদের যখন দিবে ক্যাথোড বিক্রিয়াটি লেখো, ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া লিখতে দিবে কিন্তু পরীক্ষায়, ক্যাথোড বিক্রিয়াটি লেখো, তখন কি করবা? ক্যাথোড বিক্রিয়াতে কি হচ্ছে না H প্লাস যাচ্ছে, এটা তো প্লাস, H প্লাস যাচ্ছে ক্যাথোডে, গিয়ে ওখান থেকে কি করতেছে একটা ইলেকট্রন, এই যে ইলেকট্রনটা, সেটা ইলেকট্রনটা একটা গ্রহণ করলো, তো প্লাস E মাইনাস দিয়ে দিলাম, দিয়ে অ্যারো দিয়ে H, একটা হাইড্রোজেন পরমাণু, একটা H প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে, একটা ইলেকট্রন গ্রহণ করে H পরমাণুতে পরিণত হলো। এবার দুটো H পরমাণু পরস্পর যুক্ত হয়ে কি হচ্ছে? H2 গ্যাস উৎপন্ন হচ্ছে। এখানে তো H পরমাণু যুক্ত হতে থাকবে, কিন্তু H পরমাণু তো মুক্ত অবস্থায় থাকতে পারবে না, তখন দুটো H পরমাণু যুক্ত হয়ে কি হবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ঠিক আছে, এ হলো হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। ঠিক আছে, এভাবে পরপর দিবে, এটাকে বলে বিয়োজন বিক্রিয়া, এটাকে বলে ক্যাথোড বিক্রিয়া। তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হলো? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। এবারে অ্যানোড বিক্রিয়া লিখি আমরা, অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়াতে কি হচ্ছে? অ্যানোডে কে যাচ্ছে? OH মাইনাস আয়ন। এবার OH মাইনাস আয়ন যখন অ্যানোডে যাচ্ছে তখন কি আছে? ওর কাছে একটা ইলেকট্রন বেশি আছে, তো সেই ইলেকট্রনটাকে বর্জন করছে, রাইট? ই মাথায় মাইনাস দিতে পারো বা শুধু ই দিতে পারো, কোনো অসুবিধা নেই। OH মাইনাস একটা ইলেকট্রন যদি বর্জন করে তাহলে OH হাইড্রোক্সাইড মূলকে পরিণত হচ্ছে, তারপর চারটা হাইড্রোক্সাইড মূলক পরস্পর যুক্ত হয়ে অক্সিজেন আর 2 অণু জল উৎপন্ন হচ্ছে। এবার দেখো জলটা যেটা উৎপন্ন হচ্ছে সেটা তো এটা জলেরই তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে, পাত্রে তো জলই আছে, তো জলটা জলের মধ্যে চলে যাচ্ছে, আর যেটা অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে সেটা অ্যানোডের এখানে বুদবুদ আকারে বেরোচ্ছে। তাহলে অক্সিজেন গ্যাস অ্যানোডে বেরোচ্ছে, তাহলে অক্সিজেনে কি, অ্যানোডে কি বেরোচ্ছে? অক্সিজেন গ্যাস, আর ক্যাথোডে কি বেরোচ্ছে? হাইড্রোজেন গ্যাস। এইভাবে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস কিন্তু উৎপন্ন করতে পারবা জলকে বিশ্লিষ্ট করে। ঠিক আছে, এবার আয়তনের পরিমাণ কত হবে? এখানে 2 আয়তন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আর 1 আয়তন অক্সিজেন। তাই জন্য কিন্তু ক্যাথোড আর অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত কত? 2:1, উৎপন্ন গ্যাসের অনুপাত 2:1। ক্যাথোড আর অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত 2:1। মাঝে মাঝে শর্ট কোশ্চেন দেয়, তখন ঘাবড়ানোর কিছু নেই। ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন, ক্যাথোড আর অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত 2:1। ঠিক আছে, তাহলে এইভাবে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এই যে গোটা সিস্টেমটা, ক্যাথোড, অ্যানোড, ব্যাটারি, হ্যাঁ, পাত্র, তড়িৎ বিশ্লেষণ, এই গোটা সিস্টেমটা যেখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা ঘটানো হচ্ছে সেটাকে আমরা বলবো ভোল্টা মিটার করে। ওকে, ভোল্টা মিটার করে। এই হলো তোমাদের হাতে কলমে পরীক্ষার মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণ। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বিশুদ্ধ জল নিয়ে এই পরীক্ষা করা হলো না কেন? আসলে বিশুদ্ধ জলে আয়নের সংখ্যা এতই কম যে তা তড়িতে সুপরিবাহী নয়। তড়িৎ বিশ্লেষণ করতে হলে তাই জলের মধ্যে আয়নের সংখ্যা বাড়াতে হবে। এই উদ্দেশ্যে জলের সঙ্গে সামান্য ক্ষার কিংবা সামান্য অ্যাসিড মেশাতে হয়। এটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে কেন সামান্য ক্ষার বা অ্যাসিড মেশাতে হয়, এখান থেকে কিন্তু অবশ্যই আন্ডারলাইন করে রাখো। তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই এগুলি মেশালে দ্রবণে আয়নের সংখ্যা বেড়ে যায়, তখন তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব হয়। তড়িৎ বিশ্লেষণের সময় গলিত পদার্থ বা দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো। কোনো সময়ই গলিত অবস্থা বা দ্রবণের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করে না। গলিত অবস্থা বা দ্রবণের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করে না। বারবার বলতেছে দ্রবণের মধ্যে কিন্তু তড়িৎ পরিবহনের জন্য দায়ী ক্যাটায়ন অ্যানায়ন, আমরা কিন্তু সেটাই দেখলাম। ওকে, তো এদের মধ্যে কিন্তু ইলেকট্রনের কোনো ভূমিকা নেই। দ্রবণের মধ্যে ইলেকট্রনের কিন্তু কোনো ভূমিকা নেই।
আচ্ছা, এবার কি করেছে দেখো, এবার গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করেছে। ঠিক আছে, গলিত NaCl এর জলীয় দ্রবণ না, আবার বলছি জলীয় দ্রবণ করলে কিন্তু আলাদা বিক্রিয়া হয়ে যাবে। এখানে করা হয়েছে NaCl কে আগে 801 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলায় গলিত NaCl করা হয়েছে ইন্ডাস্ট্রিতে। ফলে ইন্ডাস্ট্রিতে সোডিয়াম ধাতুকে এভাবে কিন্তু নিষ্কাশন করা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থেকে। ওকে, কি করে করা হচ্ছে, ওই একইভাবে এই ধরো তোমার পাত্র, এখানে একটা অ্যানোড, এখানে একটা ক্যাথোড, আমি আর ব্যাটারি আঁকাচ্ছি না, এটা প্লাস এটা মাইনাস দিয়ে করে দিচ্ছি। এবার NaCl ভাঙবে, NaCl ভেঙে কি হবে, Na প্লাস আর Cl মাইনাস, সোজা কথা ক্যাটায়ন আর অ্যানন, রাইট? খুবই সহজ ব্যাপার। এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া হয়ে গেল। ক্যাথোড বিক্রিয়াতে আমরা কি লিখবো, ক্যাথোড বিক্রিয়াতে কি করব, ক্যাথোডে কে যাবে, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার, ক্যাথোডে কে যাবে, ধনাত্মক আধানগ্রস্ত কণা ক্যাটায়ন যাবে। তাহলে ক্যাথোডে ক্যাটায়ন গিয়ে কি করবে, ওর তো একটা ইলেকট্রন কম আছে, ও একটা ইলেকট্রন গ্রহণ করবে, ঋণাত্মক তড়িৎদ্বার থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে কি হবে, সোডিয়াম ধাতুতে পরিণত হবে। আর ঠিক তেমনি অ্যানোডে কি বিক্রিয়া করবে, অ্যানোডে কে যাবে, অ্যানোড কি ঋণাত্মক না ধনাত্মক, এখানে আমরা দেখেছি অ্যানোড হচ্ছে ধনাত্মক যে তড়িৎদ্বার সেটা, ধনাত্মক তড়িৎদ্বারে কে যাবে, Cl মাইনাস যাবে। তাহলে Cl মাইনাস ধনাত্মক তড়িৎদ্বার দ্বারা আকৃষ্ট হবে, কারণ এটা ঋণাত্মক আধানগ্রস্ত কণা, তো ধনাত্মক তড়িৎদ্বার দ্বারা তো আকৃষ্ট হবে। এবার একটা ইলেকট্রন বেশি আছে, ওই ইলেকট্রনটা বর্জন করে কি করবে, Cl পরমাণুতে পরিণত হবে, তারপর দুটো Cl পরমাণু পরস্পর যুক্ত হয়ে Cl2 ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। দেখো এবার এখানে কি করেছে, তোমাদের বইতে ঘাবড়ানোর কিছু নাই, কিন্তু Cl মাইনাস একটা ইলেকট্রন বর্জন করে Cl এ পরিণত হচ্ছে। তোমাদের কি করছে, সমীকরণ সমাধানের মতো এখানে মাইনাস হয়ে আছে, এই মাইনাসটা যদি ডান সাইডে নিয়ে যাবো তাহলে প্লাস হয়ে যাবে, এইটাই কিছু না, মাইনাস এখানে ছিল এই সাইডে পাঠিয়ে দিলে প্লাস। ঠিক আছে, ওইভাবে তোমাদের বইতে লাগছে, যেটা খুশি তোমরা ফলো করতে পারো, এটা কিন্তু ফলো করলে কোনো অসুবিধা নেই, বইয়ের মতো করলে তাহলে দিদিমণির কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো এই হয়ে গেল সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, খুব সহজ। খালি তোমাকে বিয়োজন বিক্রিয়া করতে হবে, আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার আর অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। অ্যানোডে যাবে ঋণাত্মক আধানগ্রস্ত আয়ন অ্যানায়ন, আর ক্যাথোডে অর্থাৎ ঋণাত্মক তড়িৎদ্বারে যাবে ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন বা ক্যাটায়ন। ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোডে যাবে, ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন ক্যাটায়ন। ওকে, এখানে দেখো জারণ বিজারণ লিখেছে, কেন জারণ বিজারণ লিখেছে, ক্যাথোডে যে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে সেখানে কি হচ্ছে দেখো, Na প্লাস প্লাস E মাইনাস, অর্থাৎ সেখানে একটা ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ, আমরা পরের চ্যাপ্টারেই পড়বো ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ। আর ইলেকট্রন বর্জন করেছে, পরের যেটা Cl মাইনাস আছে ওর তো একটা ইলেকট্রন বেশি আছে, অ্যানোডে Cl মাইনাস ইলেকট্রন বর্জন করেছে, ফলে ওখানে হচ্ছে জারণ। তাহলে ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ, ইলেকট্রন বর্জন করা মানে জারণ। ঠিক আছে, খুব সহজ ব্যাপার। তাহলে আমাদের মাঝে 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 কোশ্চেন দেয় যে অ্যানোডে কোন বিক্রিয়া সংঘটিত হয়, আমরা বলবো জারণ বিক্রিয়া, ক্যাথোডে কোন বিক্রিয়া সংঘটিত হয়, আমরা বলবো বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আরো কয়েকটি বিশেষত্ব লক্ষ্য করো, যে জলের তড়িৎ বিশ্লেষণে যেখানে ক্যাথোড এবং অ্যানোড যে উৎপন্ন দুটো পদার্থই গ্যাসীয় হয়, সেখানে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থের মধ্যে একটা ধাতু এবং অন্যটি কিন্তু গ্যাস। আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইডের যখন তড়িৎ বিশ্লেষণ হচ্ছে তখন কিন্তু একটাতে সোডিয়াম ধাতু উৎপন্ন হচ্ছে, আর একটা বুদবুদ আকারে ক্লোরিন গ্যাস কিন্তু সৃষ্টি হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎদ্বারে বিভিন্ন অবস্থা বা প্রকৃতির পদার্থ উৎপন্ন হতে পারে। আবার দেখো যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের জন্য উপযুক্ত তড়িৎদ্বার শব্দটি ব্যবহার করা হয়েছে, কারণ তড়িৎদ্বারের প্রকৃতিও অনেক সময় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে যেটা ইউজ করা সেটা হচ্ছে গ্রাফাইট, যেটা ইন্ডাস্ট্রিতে ইউজ হয় সেটা হচ্ছে গ্রাফাইট অ্যানোড আর আয়রন ক্যাথোড, লিখে রাখতে পারো গ্রাফাইট অ্যানোড আর আয়রন ক্যাথোড কিন্তু এখানে ইউজ করা হয় বেসিক্যালি NaCl এর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, গ্রাফাইট অ্যানোড আর আয়রন ক্যাথোড। ওকে, কখনো কখনো তড়িৎ বিশ্লেষণে আগে পরে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের রঙের পরিবর্তন ঘটে যেতে পারে, রঙেরও কিন্তু পরিবর্তন ঘটে যেতে পারে। এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, এখানে কিন্তু তড়িৎ প্রবাহ বাইরে থেকে একটা সোর্স লাগবে, সোর্স অফ ডিসি সোর্স। ঠিক আছে, আমরা ব্যাটারি ইউজ করতেছি, অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহ আগে স্টার্ট না করলে কিন্তু ওই ক্যাথোড আর অ্যানোডটা ধনাত্মক তড়িৎদ্বার আর ঋণাত্মক তড়িৎদ্বারে কিন্তু পরিণত হবে না। তো বাইরে থেকে তড়িৎ পাঠালে বা বাইরে একটা ব্যাটারির সাহায্য নিলে তবেই ক্যাথোড আর অ্যানোড ধনাত্মক আর ঋণাত্মক তড়িৎদ্বারে কনভার্ট হবে, দেন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া স্টার্ট হবে। উইদাউট কিন্তু ডিসি সোর্স আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্ভব করতে পারি না। এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ফলে কি উৎপন্ন হচ্ছে, নতুন নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে, যেমন সোডিয়াম ক্লোরাইড থেকে নতুন পদার্থ সোডিয়াম ধাতু আর ক্লোরিন গ্যাস উৎপন্ন হলো। তাহলে এখানে কি হচ্ছে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে, মাইন্ড দ্যাট তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে, কোশ্চেন দেয় কিন্তু বারবার যে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়।
তুমি তড়িৎ পাঠালে তবেই রাসায়নিক বিক্রিয়া কিন্তু এখানে সংঘটিত হচ্ছে। কখনো কখনো তড়িৎ বিশ্লেষণে আগে পরে তড়িৎ বিশ্লেষণে দ্রবণের রঙের পরিবর্তনও ঘটে যেতে পারে। যেহেতু ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ বিক্রিয়া ঘটে তাই ক্যাথোডে ঘটে বিজারণ, আর অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করার বিক্রিয়া ঘটে তাই অ্যানোডে ঘটে জারণ। আন্ডারলাইন করে নাও। ওপরে আমরা দেখলাম যে গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ করে সোডিয়াম ধাতু পাওয়া যায়। এভাবে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ধাতু তাদের ক্লোরাইড যৌগ থেকে পাওয়া যায়। তাদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে লেখো কিভাবে ধাতুগুলি পাওয়া যায়। দেখো গলিত একইভাবে যেমন সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইড থেকেও নিশ্চয়ই ক্যালসিয়াম উৎপন্ন হবে, রাইট? তো বিক্রিয়াগুলো আমি লিখে নিয়েছি, তোমরাও লিখে নাও। যে কোন ধাতু পাওয়া সম্ভব ওখানে লেখো ক্যালসিয়াম, কোন ধাতু পাওয়া সম্ভবে লেখো ক্যালসিয়াম। হলো ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে ক্যাটায়ন যাচ্ছে, তাহলে ক্যাটায়ন বলতে এখানে Ca2+, ক্যাটায়ন যাবে, সে কি করবে, এর দুটো ইলেকট্রন কি আছে, কম আছে। দেখো Ca2+ কেন লিখলাম, সোজা কথা হলো হচ্ছে ক্যালসিয়ামের যোজ্যতা যেহেতু 2 তাই 2, আর যেহেতু ক্যালসিয়াম ধাতু তাই প্লাস, তাই Ca2+। এ কি করবে, দুটো ইলেকট্রন গ্রহণ করবে, দুটো ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম পরমাণুতে পরিণত হবে। আর কি হচ্ছে এখানে অ্যানোডের বিক্রিয়া ওই একই, অ্যানোড বিক্রিয়াটা কি হবে, Cl- ইলেকট্রন বর্জন করে Cl পরমাণু, আর একটা ইলেকট্রন ই মাইনাস, আচ্ছা দেই ই মাইনাস, কোনো অসুবিধা নেই। তো এখানে ক্লোরিন পরমাণু উৎপন্ন হবে, দুটো ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয় Cl2। আর নিচে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তোমরা লিখবা ম্যাগনেসিয়াম, তারপর হলো হচ্ছে ম্যাগনেসিয়ামের বিক্রিয়াটা লিখি Mg2+ প্লাস 2e দিয়ে Mg, এখানে ম্যাগনেসিয়ামের যোজ্যতা যেহেতু 2 তাই 2+। আর এই একই বিক্রিয়া ক্লোরিনের বিক্রিয়াটা আবার এখানে লিখে দাও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো হচ্ছে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, ঠিক আছে? ওই দিয়া টিভির সাউন্ডটা কমা রে। গলিত গলিত ধাতব যৌগ থেকে ক্যাথোডে ধাতুটি পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যানোডে একটি প্রয়োজনীয় পদার্থ উৎপন্ন হতে পারে। যেমন গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। প্রয়োজনীয় মূল পদার্থের সঙ্গে উৎপন্ন এরকম পদার্থকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া উপজাত পদার্থ করে বলা হয়। দেখো সোডিয়াম ক্লোরাইডে যেটা মূল পদার্থ সেটা হচ্ছে সোডিয়াম ধাতু, তার সাথে যে পদার্থটা উৎপন্ন হলো সেটা হচ্ছে ক্লোরিন গ্যাস। এই ক্লোরিন গ্যাসটাকে আমরা কিন্তু বলতেছি উপজাত পদার্থ করে, ঠিক আছে? এই ধরনের উপজাত পদার্থের ব্যবহারিক ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া অবলম্বন করতে অনেক সময় রসায়নবিদদের উৎসাহিত করে। দ্যাট ইম্পর্টেন্ট সব ব্যাপার, কোনটা উপজাত পদার্থ আন্ডারলাইন করে রাখো সব। এইবার এখানে একটা এক্সপেরিমেন্ট করেছে, যে দেখা যাচ্ছে ব্যাটারির দুটো প্রান্ত দুটো তার লাগানো এবং হচ্ছে একটা কিসের পাত, টিনের পাতের উপর কি করেছে, স্টার্চ এবং পটাশিয়াম আয়োডাইডের একটা লেই তৈরি করে পাশের ছবির মতো করে আমরা কি করতেছি, লিখতেছি। মানে এখানে দুটো তারগুলাই কিন্তু ক্যাথোড অ্যানোড হিসেবে ইউজ করতেছি। যেটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে তারটা, সেটা হলো হচ্ছে অ্যানোড, আর যেটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে সেটা হচ্ছে ক্যাথোড। এখানে যেটা হচ্ছে সেটা হলো হচ্ছে যে পটাশিয়াম আয়োডাইড আছে, তো পটাশিয়াম আয়োডাইডের বিয়োজন হচ্ছে। পটাশিয়াম আয়োডাইডের বিয়োজনের ফলে K+ আর I- উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? এবার এই I- কি হবে, ইলেকট্রন গ্রহণ করে, সরি I- আছে, তো তাহলে I- কি হবে, ইলেকট্রন বর্জন করবে। তাহলে প্রথমে কি আছে, পটাশিয়াম আয়োডাইড আছে, পটাশিয়াম আয়োডাইডটা ভাঙবে, আগে ধীরে ধীরে করি, ঠিক আছে? K+ আর I-, এটা একটা হ্যালোজেন মৌল, তো এদের যোজ্যতা 1, আবার এটা পটাশিয়ামের যোজ্যতা 1। এবার যাচ্ছে অ্যানোডের দিকে, অ্যানোডে গিয়ে কি করবে, I- কি করছে, ইলেকট্রন বর্জন করে I উৎপন্ন হচ্ছে, মানে আয়োডিন পরমাণু উৎপন্ন হচ্ছে। এবার আয়োডিন পরমাণু তো পরস্পর যুক্ত হয়ে কি হবে, আয়োডিন উৎপন্ন করবে, ঠিক আছে? এইবার যে আয়োডিনটা আছে সেটা স্টার্চে, ওখানে কিন্তু স্টার্চ মিশ্রিত আছে, তো আয়োডিন যখন স্টার্চের সাথে যখন বিক্রিয়া করছে তখন নীল বর্ণের যৌগ উৎপন্ন করছে। এটার জন্যই কিন্তু নীল রঙের লেখাটা কিন্তু ফুটে উঠতেছে। সো এই বিক্রিয়াটা দেখে নিতে পারো, তোমাদের সহায়িকাতেও সুন্দর করে আছে। সিম্পল বিক্রিয়া, মেইনলি হচ্ছে আয়োডিনের সাথে স্টার্চের বিক্রিয়া। তো আয়োডিন কি করে উৎপন্ন হচ্ছে, সেটা পটাশিয়াম আয়োডাইড থেকে আগে আয়োডিন অ্যানায়ন উৎপন্ন হচ্ছে, দেন আয়োডিন অ্যানায়ন থেকে আয়োডিন পরমাণু, দেন আয়োডিন উৎপন্ন হচ্ছে I2 স্টার্চের সাথে বিক্রিয়া করে নীল বর্ণের যৌগ কিন্তু উৎপন্ন। ওকে, বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। আর তাহলে হলো এরপর আমাদের কি কি, দেখো ধাতু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার যে গুরুত্বপূর্ণ 3টা ব্যবহার, সেটা এখন বলেছে যে পরপর ধাতু নিষ্কাশন, ধাতু পরিশোধন এবং তড়িৎ লেপন। তো ধাতু নিষ্কাশন কি বলছে, তড়িৎ বিশ্লেষণ করে কিছু কিছু ধাতুর যৌগ থেকে ধাতুকে আলাদা করা হয়। এরকম 3টি ধাতু হলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম।
এদের ক্লোরাইড লবণগুলোকে গলিত অবস্থায় রেখে তড়িৎ বিশ্লেষণ করে ধাতুকে পাওয়া যায়। জলীয় দ্রবণ ব্যবহার করে এই পদ্ধতিতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ধাতু তৈরি করা যায়। তাই গলিত ক্লোরাইড লবণ না হয়, গলিত ক্লোরাইড লবণ থেকে কিন্তু আমরা এই সমস্ত ধাতুগুলোকে বের করতে পারি। ধাতু পরিশোধন। তামা আমাদের অতি প্রয়োজনীয় ধাতু। প্রায় সমস্ত বৈদ্যুতিক যন্ত্রে তামার তার লাগে। তামার যৌগ থেকে প্রথমে যে তামা নিষ্কাশিত হয় তা অশুদ্ধ। অশুদ্ধগুলিকে দূর না করলে তড়িৎ পরিবাহিতা কম হবে। তাহলে কি করা দরকার? অশুদ্ধগুলোকে দূর করা। অশুদ্ধ কপারকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে শুদ্ধ করা। তাহলে অশুদ্ধ কপারকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে শুদ্ধ করা, এটা হচ্ছে তড়িৎ পরিশোধন। আর তড়িৎ লেপন কি? তোমরা লক্ষ্য করে থাকবে যে বাড়ির চাল তৈরি করার জন্য যে ঢেউ খেলানো ধাতব শীট ব্যবহার করা হয়, অথবা সাইকেল বা রিক্সার যে হ্যান্ডেল, বেল, চাকার ডিম লাগানো থাকে, সেগুলি বেশ কিছুদিন ব্যবহার করলে তাদের চকচকে ভাব বা জৌলুস কমে যায়। এগুলি নতুন অবস্থাতেও কোথাও একটু একটু আঁচড় লেগে গেলে ভেতর থেকে অপেক্ষাকৃত কম চকচকে একটি ধাতু বেরিয়ে পড়ে। এর কারণ কি? এই জিনিসগুলি তৈরি করতে যে ধাতু ব্যবহার করা হয়েছে তাকে আবহাওয়ার বা আরও ভালোভাবে বলতে গেলে পরিবেশে বাতাস ও জলের হাত থেকে ধাতুকে রক্ষা করার জন্য অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী অন্য কম সক্রিয় ধাতুর একটি প্রলেপ দেওয়া থাকে। অন্য একটি কারণ হলো জিনিসগুলোকে আমাদের চোখে আরও আকর্ষণীয় করে তোলা। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটা ধাতুর জিনিসের ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। ইলেকট্রোপ্লেটিং করে বলা হচ্ছে খুব সক্রিয়, কিছু কিছু ধাতু খুব সক্রিয় আছে, পরিবেশে অক্সিজেন জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করলে সহজেই ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে, তো বেশি দিন টেকে না, বা ওদের উজ্জ্বলতাটাও কিন্তু খুব কম থাকে। তাই আমরা এমন কিছু কিছু জিনিসে প্রলেপ দিই যাতে কি হচ্ছে, ওর উজ্জ্বলতাটা বেড়ে যাচ্ছে এবং পরিবেশের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে সহজে বিক্রিয়া অংশগ্রহণ করছে না, কারণ ওই সক্রিয় ধাতুটার উপর একটা কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দেওয়া আছে, যার কারণে কিন্তু পরিবেশের সাথে খুব একটা রাসায়নিক বিক্রিয়া কিন্তু সংগঠিত করতে পারছে না। ওকে, কারণ সক্রিয় ধাতু কিন্তু একটা প্রলেপ দেওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। ওকে, হাতে কলমে কি বলছে? একটি পরিষ্কার বিকারে কিছুটা পাতিত জল নিয়ে তার মধ্যে 2 চামচ তুতে এবং কয়েক ফোঁটা লঘু সালফিউরিক অ্যাসিড মেশাও এবং 2-3টে সাধারণ সেল জুড়ে দিয়ে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে একটি পরিষ্কার লোহার পেরেকের সাহায্যে জুড়ে দাও। ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে তার দিয়ে একটি পরিষ্কার খুব পাতলা তামার পাত যুক্ত করো। এবার লোহার পেরেক এবং তামার পাত পাশের ছবির মতো করে তুতের দ্রবণে ডুবে 15 থেকে 20 মিনিট ব্যাটারির সাহায্যে তড়িৎচালনা করো। তারপর সাবধানে লোহার পেরেক এবং তামার পাত দ্রবণ থেকে তুলে নিয়ে শুকনো করো। তারপর ভালো করে দুটোকেই লক্ষ্য করো, যা দেখলে তা লেখো, ঠিক আছে। লোহার পেরেক না হচ্ছে ক্যাথোড হিসাবে, ঠিক আছে, আর তামার পাতকে না হচ্ছে অ্যানোড হিসাবে। তাহলে কেমন পরিবর্তন হচ্ছে যে লোহার পেরেকের উপর তামার লালচে আস্তরণ পড়ে এবং তামার পাত ক্ষয় পেয়ে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তামার যে পাতটা অ্যানোড হিসাবে ইউজ হচ্ছে সেটা ধীরে ধীরে ক্ষয় পেতে থাকতেছে, আর সেই তামাগুলা, ক্ষয়ে যাওয়া তামাগুলা কার গায়ে জমা হচ্ছে? লোহার পেরেকের গায়ে কিন্তু জমা হচ্ছে, ঠিক আছে। তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে তুতের দ্রবণের মধ্যে লোহার পেরেকের যতটা অংশ ডোবানো ছিল সেই অংশ লালচে বাদামি রঙের তামার একটা আস্তরণ তৈরি করেছে, যেটা আগে ছিল না। এখানে কি ঘটলো? লোহার পেরেকে লালচে বাদামি আস্তরণ পড়েছে, মানে সেখানে তামা তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি তামা তৈরি হয়নি, তামা ওখানে জমা হচ্ছে। লোহার পেরেকের গায়ে তামা দ্রবণে তো কপার সালফেটের দ্রবণ ছিল, রাইট? কপার সালফেটের দ্রবণ থেকে তামা ওখানে গিয়ে জমা হয়েছে, প্লাস দ্রবণে যখন কপার সালফেটে কপার আয়নের পরিমাণ কমে যাচ্ছে, ধাতব যে কপার ধাতুটা আছে সেখান থেকে কিন্তু কপার ক্ষয়ে 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 কিন্তু দ্রবণে আসতেছে এবং সেটা কিন্তু আবার ওই লোহার পেরেকের গায়ে কিন্তু জমা হতে শুরু করতেছে। তো লোহার পেরেকে লালচে বাদামি বর্ণের ওই জন্য আসলাম সব কপারগুলো কিন্তু এগুলো এখন কি হচ্ছে? লোহার পেরেকের গায়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু জমা হচ্ছে। তাহলে যে লোহার পেরেকের গায়ে এসে ইলেকট্রন নিয়ে তামার পরমাণু উৎপন্ন করছে সেটা হচ্ছে CO2+ কি হচ্ছে? দুটো ইলেকট্রন। আসলে দেখো, প্রথমে হচ্ছে বিক্রিয়াটা এরকম হবে যে বিয়োজন বিক্রিয়াটা হবে কপার সালফেট, তো কপার সালফেটের বিয়োজনে কি হবে? CO2+ আর SO4 2-। এবার CO2+ দ্রবণে যে কপার সালফেটের কপারটা আছে সেই কপারটা কি হবে? ধনাত্মক আধানগ্রস্ত কণা। তাহলে ক্যাটায়ন যাবে না, ক্যাথোডে যাবে না অ্যানোডে যাবে? ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোডে যাবে। তাহলে ক্যাথোডে গিয়ে কি করবে? এখানে দুটো ইলেকট্রন কম আছে, তাহলে দুটো ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার পরমাণুতে পরিণত হবে। আর এখানে ক্যাথোড হিসেবে লোহার পেরেক ইউজ করা হয়েছে, তো লোহার পেরেকের গায়ে কিন্তু এই কপারটা ধীরে ধীরে জমা হতে থাকবে। ক্যাথোড মানে ঋণাত্মক আধানগ্রস্ত তড়িৎদ্বার, অ্যানোড মানে ধনাত্মক আধানগ্রস্ত তড়িৎদ্বার, ক্যাটায়ন মানে ধনাত্মক আধানগ্রস্ত কণা,
অ্যানায়ন মানে ঋণাত্মক আধানগ্রস্ত কণা, অ্যানায়ন যাবে অ্যানোডে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, এটা কিন্তু মাথায় যাতে ক্লিয়ার থাকে। খানিকক্ষণ তড়িৎ পাল্টালে দেখতে পাবা যে তামার পাত্রে একটু করে ক্ষয়ে যায়, কারণ তামার পাত্রে কিছু কপার পরমাণু ইলেকট্রন ছেড়ে দ্রবণে ইউপ্রিক আয়ন হিসেবে এসেছে। তাহলে এবার যে ধাতব কপার, যে কপার বলতে তামার যে পাত্রে, যেটা আমরা হচ্ছে অ্যানোড হিসেবে ইউজ করেছিলাম, তামার পাত্রে তো কপার সিইউ, ও কি করতেছে, দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ হিসেবে দ্রবণে আসতেছে, এবং এই Cu2+টা কি হবে, যেটা দ্রবণে আসলো ওটা আবার শার্ট করে কিসের, কার গায়ে জমা হবে, লোহার পেরেকের গায়ে জমা হবে। এই প্রক্রিয়াটা কিন্তু চলতেই থাকবে, বুঝতে পারছো তো? এখানে ধরো তোমার ধনাত্মক পাত আছে, এখানে ধরো তোমার ঋণাত্মক পাত আছে। দ্রবণে Cu2+ ছিল, এই যে এটা হচ্ছে দ্রবণে Cu2+, এই হচ্ছে Cu2+। Cu2+ গুলো কি করছে, ঋণাত্মক তড়িৎ অর্থাৎ ক্যাথোডের গায়ে গিয়ে জমা হচ্ছে, আবার এখান থেকে কিছু কিছু ক্ষয়ে ক্ষয়ে আসতেছে Cu2+। তখন এই বিক্রিয়াটা হচ্ছে, এখানে কপার দুটো ইলেকট্রন বর্জন করে, ও সরি এখানে ইলেকট্রন বর্জন মানে এখানে প্লাস হবে, এখানে এলে মাইনাস, এদিকে সমীকরণ এই সাইডে গেলে প্লাস হবে, +2E মাইনাস। তাহলে Cu2+ হিসেবে দ্রবণ আসছে, সেটা আবার গিয়ে এর গায়ে জমা হচ্ছে। তাহলে এক হলো হচ্ছে দ্রবণ থেকে Cu2+ এসে এর গায়ে জমাচ্ছে, দ্বিতীয় হচ্ছে এই অ্যানোড থেকে ক্ষয়ে ক্ষয়ে এসে কিন্তু আগে দ্রবণ আসছে, সেই দ্রবণ থেকে আবার ঋণাত্মক তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোডে গিয়ে কিন্তু জমা হচ্ছে। ওকে, তো এই হলো হচ্ছে, এটা তোমার অ্যানোড বিক্রিয়া, আর এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। ঠিক আছে, এইভাবে হচ্ছে তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড রূপে, আর যে বস্তুর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। যে ধাতুর প্রলেপ দিতে হবে তারই কোনো জলে দ্রাব্য যৌগের দ্রবণ হিসেবে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহৃত হবে। এবার তার মানে তোমাকে যার প্রলেপ দিতে হবে সেটাকে কিন্তু তোমাকে অ্যানোড হিসেবে কিন্তু ইউজ করতে হবে, যার প্রলেপ দিতে হবে সেটাকে কিন্তু অ্যানোড হিসেবে ইউজ করতে হবে, কারণ অ্যানোডে হচ্ছে ক্ষয়। তাহলে এটার উপর ধরো, এটা হচ্ছে তোমার লোহার পেরেক, লোহার পেরেকের উপর কপারের একটা আস্তরণ ফেলতেছি, তাতে কি হচ্ছে, তোমার যে দ্রবণটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু কপারেরই একটা দ্রবণ নেওয়া হচ্ছে, অর্থাৎ কপার সালফেটের দ্রবণ। ওকে, আর যে তড়িৎদ্বারটা অ্যানোড হিসাবে নেওয়া হচ্ছে সেটা কিন্তু লোহার পেরেকের উপর, যেহেতু কপারের প্রলেপ দেবো তাই তড়িৎদ্বার হিসাবে কিন্তু কপার তড়িৎদ্বার কিন্তু ইউজ করা হচ্ছে। তাহলে জিঙ্কের প্রলেপ দিলে কি করতে হবে, এটা জিঙ্কের তড়িৎদ্বার অ্যানোড হিসাবে ইউজ করতে হবে। ঠিক আছে, এবার কোন ক্ষেত্রে কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইউজ করতে হবে সেগুলো ছক করে দেওয়া আছে, ওটাও কিন্তু আমাদের পড়ে নিতে হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করতে হবে না ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন নিকেলের প্রলেপ দিলে বোরিক অ্যাসিড যুক্ত নিকেল সালফেটের জলীয় দ্রবণ, এরকম টাইপের বিভিন্ন ধরনের তড়িৎ বিশ্লেষ্য ইউজ করতে হবে, কিন্তু কোন ক্ষেত্রে কোনটা ইউজ করতে হবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, বা সোজা ব্যাপার, এরপরে চলে আসতেছি। অনেকে ব্রোঞ্জ বা রূপোর তৈরি কিন্তু সোনার মতো দেখতে গয়না পড়েন, চলতি কথা আমরা সেই সমস্ত গয়নাকে বলি সোনার জল করা। ভেবে দেখো তো, সোনার কি জল হয়, বা সোনা কি জলে গুলে যায়? এর কোনোটাই নয়, এগুলি হলো অন্য ধাতুর তৈরি গয়নাকে আকর্ষণীয় করে তোলার জন্য তড়িৎ লেপন পদ্ধতিতে ওদের ওপর সোনার একটি প্রলেপ দেওয়া। তার সোনার প্রলেপ দিতে হলে কি করতে হবে, অ্যানোডে হচ্ছে আমাদের একটা বিশুদ্ধ সোনার পাত ইউজ করতে হবে, যেটা ওই ব্রোঞ্জ হোক বা অন্য কোনো মেটেরিয়াল হোক, তার উপর একটা প্রলেপ দেবে, তার উপর একটা আস্তরণ ফেলবে। এখানে যেটা ইউজ করে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সেটা পটাশিয়াম অরোসায়ানাইড, অরাম মানে গোল্ড, অরাম মানে গোল্ড, তাই পটাশিয়াম অরোসায়ানাইড। আর যদি সিলভারের প্রলেপ অর্থাৎ রূপার প্রলেপ যদি দেয় তাহলে অ্যানোড হিসেবে রূপা ইউজ করতে হবে, আর যেটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ইউজ করবো সেটা পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। খুব কোশ্চেন দেয় কিন্তু, পটাশিয়াম অরোসায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। ঠিক আছে, অনেক সময় সোনালী রঙের রোল্ড গোল্ডের গয়নার কথাও তোমরা শুনে থাকবে। আবার জলের পাইপ অথবা বাড়ির চাল তৈরি, শীত তৈরির সময় লোহার মতো শক্ত ধাতু ব্যবহার করা হয়, কিন্তু জল আর বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় লোহা মরচে পড়ে, তাই তার ওপর অপেক্ষাকৃত কম ক্ষয় হয় এমন একটি ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়া থাকে, একে বলে জিঙ্ক প্রলিপ্ত বা গ্যালভানাইজড লোহা। ঠিক আছে, জিঙ্ক প্রলিপ্ত বা গ্যালভানাইজড লোহা। ঠিক আছে, গ্যালভানাইজড লোহা মানে কি, লোহা আমরা জানি জলীয় বাষ্প আর অক্সিজেনের সংস্পর্শে থাকলে কি হয়, এর উপর একটা মরচে পড়ে যায়, মরচে একদম লোহাকে একদম পুরোপুরি শেষ করে দেয়। তো লোহাকে মরচের হাত থেকে রক্ষা করার জন্য তার উপর একটা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এটাকে আমরা বলি গ্যালভানাইজেশন। প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্যালভানাইজেশন। ঠিক আছে, আর জিঙ্ক প্রলিপ্ত লোহাটাকে আমরা বলতেছি গ্যালভানাইজড লোহা। এগুলো কিন্তু কোশ্চেন দেয়, খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখো, আমরা সহায়িকা থেকে সবগুলোকে রেডি করব। একইভাবে গাড়ি বা সাইকেলের লোহার তৈরি অংশ অথবা পিতলের তৈরি জলের কলের উপর ক্রোমিয়ামের মতো চকচকে ধাতুর প্রলেপ দেওয়া থাকে, যাতে সেগুলি আকর্ষণীয় এবং দীর্ঘস্থায়ী হয়। লোহার তৈরি সেতু বা বাড়ির গ্রিল তৈরিতে ব্যবহার করা লোহার উপরেও জিঙ্কের প্রলেপ কিন্তু দেওয়া হয় এই কারণে।
লোহার যন্ত্রপাতি বাসনপত্র মরচে ধরা থেকে বাঁচতে তড়িৎ লেপনের সাহায্যে নিকেলের সূক্ষ্ম আস্তরণ দেওয়া হয়। এই আস্তরণ রূপলি। একে স্টেইনলেস স্টিল বলে ভুল হতে পারে, কি করে চিনবে? নিকেল প্লেটিং করা জিনিস চুম্বক দিয়ে তীব্রভাবে আকৃষ্ট। স্টেইনলেস স্টিল আকর্ষিত। স্টেইনলেস স্টিল আর নিকেল প্লেটিং, আমরা জানি লোহা নিকেল কোবাল্ট, লোহা নিকেল কোবাল্ট এগুলো হচ্ছে চুম্বক পদার্থ, তাহলে এগুলা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, রাইট? তাহলে যদি আমরা নিকেলের প্লেটিং করি, নিকেলের প্রলেপ দেই, তাহলে কি হতে পারে? ওটা হচ্ছে চুম্বক দ্বারা আকৃষ্ট হতে পারে, রাইট? আবার অপর দিকে তুমি যদি যাও যে হচ্ছে স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে, সেটা কিন্তু স্টিল কিন্তু ওই চুম্বক দ্বারা আকৃষ্ট হবে না, তাহলে আমরা কিন্তু সেটা ভাবে চিনতে পারবো। মাঝে মাঝে এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে দিয়ে দিতে পারে। তাহলে দেখো আমাদের পরিচিত অনেক জিনিসে এই তড়িৎ লেপন প্রক্রিয়া কাজে লাগিয়ে বিভিন্ন ধাতুর প্রলেপ দেওয়া আছে, যার ভেতরে আসল ধাতুর এই জিনিসটা বর্তমান। এবার আমাদের এখানে কিন্তু একটা ছক দিয়ে দেওয়া হয়েছে, এই ছকের মধ্যে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কথাটা লেখা নেই, বাট সহায়িকা থেকে আমরা ওটা রেডি রাখবো, কারণ ওটা ভবিষ্যতেও লাগবে, ক্লাস 10-এও লাগবে। এখন থেকে যদি তোমরা মুখস্থ করে রাখো তাহলে বিশাল অ্যাডভান্টেজে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো লোহার পাইপ আর জিঙ্ক আমরা সবাই জানি যেটা ক্ষয় হবে, অর্থাৎ অ্যানোডটা সবসময় ক্ষয় হবে আর ক্যাথোডের গায়ে কিন্তু জমা হবে। তাহলে যার গায়ে জমা হবে অর্থাৎ যার গায়ে আস্তরণটা পড়বে সেটা ক্যাথোড হিসেবে, অর্থাৎ লোহার পাইপ হচ্ছে ক্যাথোড হিসেবে, বিশুদ্ধ জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসেবে। লোহার তৈরি সাইকেল হ্যান্ডেল আর ক্রোমিয়াম, লোহার তৈরি সাইকেল হ্যান্ডেল হচ্ছে ক্যাথোড হিসাবে, বিশুদ্ধ ক্রোমিয়াম অ্যানোড হিসাবে। পিতলের তৈরি জলের কলটাকে আমরা বলবো ক্যাথোড হিসাবে, আর ক্রোমিয়ামটাকে এখানে অ্যানোড হিসাবে। বিশুদ্ধ ক্রোমিয়াম, বিশুদ্ধ কথাটা লিখবা, সবকিছুতে বিশুদ্ধ। রূপর তৈরি গয়না, সোনার ক্ষেত্রে রূপর গয়না নিব আমরা ক্যাথোড হিসাবে, বিশুদ্ধ সোনার পাত, সব বিশুদ্ধ লিখবা। জার্মান সিলভারের তৈরি বাসনপত্র আর রূপা বাসনপত্র নিব ক্যাথোড হিসাবে, বিশুদ্ধ রূপর প্রলেপ দেবো, ওটাকে অ্যানোড হিসাবে। লোহার চামচ আর নিকেল, লোহার চামচটা আমরা ক্যাথোড হিসাবে আর বিশুদ্ধ নিকেল হচ্ছে অ্যানোড হিসাবে। এখানে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইউজ করা হবে, কোথায় কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইউজ করা হবে সেটা কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে। ওকে, আমাদের সহায়িকাতে ছক করে আছে, কোনো অসুবিধা আশা করি হবে না। তো আজকের মতো এতটাই, এই চ্যাপ্টারটা এখানে শেষ হচ্ছে। পরের দিনকার নতুন কেমিস্ট্রি চ্যাপ্টার আমরা স্টার্ট করব।